সুখ দুঃখ হাসি আনন্দ বেদনা ভালোবাসা ভালো লাগে এরকম বলা না বলা হাজারো মনের কথা শুনবো আমাদের তারকার মনের কথা অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী এবং আমাদের সাথে মনের কথায় আজকে আমরা পেয়েছি দুজন বিখ্যাত অভিনয় শিল্পীকে এবং তারা একই সাথে সেলিব্রিটি কাপল শাহেদ আলী এবং দীপা খন্দকার। আপনাদেরকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে জানতে চাই এই মুহূর্তে মনে কি চলছে? এই মুহূর্তে মনে চলছে আপনি কি কোশ্চেন করবেন সেটা। আচ্ছা আচ্ছা, আর শাহেদ ভাই? আমার ঈদের আনন্দের ফিলিংটা আছে। আচ্ছা, ঈদের আনন্দের ফিলিংটা, ঈদের আনন্দের ফিলিংটা কি সেই ছোটবেলার মতো এখনো কাজ করে নাকি একটু চেঞ্জ হয়ে গেছে? না, ছোটবেলায় তো আসলে আনন্দ যে হতো এটা এখন বুঝতে পারি, তখন তো এটা খুব নর্মাল ছিল, তো তেমনভাবে তখন আলাদা বুঝতাম না। এখন বুঝি যে ওই ঈদগুলো আনন্দ বেশি ছিল। তখন ওই কম্প্যারিজনে গেলে আর কি ওই কম্প্যারিজনে মনে হয় যে আর কি এখনকার আনন্দ মনে কম আনন্দ, কিন্তু সেটাও না, হয়তো কর্তব্যবোধ থাকে, এই জন্য অনেক প্রেশারও থাকে। আপনার কেমন লাগে? আমি আসলে এনজয় করাটা তো এখন শিখেছি আমার কাছে মনে হয়। ওর মতোই বলবো যে তখন এটা যে মজার ব্যাপার বা এটা যে আনন্দ, এই বোধটাই তখন তৈরি হয়নি। তখন মনে হতো যে এটা লাইফের পার্ট, ঈদ আসবে, ঈদের নতুন নতুন জামা কাপড় পরবো বা বেড়াতে যাব, ছুটি থাকবে, ঘুরতে যাব, থাকবে ঘুরতে। আমাদের আসলে খুব বেশি যে ঘুরতে যাওয়া হতো আমাদের সময় তা কিন্তু না। এখন যেমন বাচ্চাদের স্কুল বন্ধ বা ছুটি মানে হচ্ছে আমরা কোথাও বেড়াতে যাই, সেই সময় আসলে সেটা ছিল না। ঘুরতে যাওয়া বলতে নানু বাড়ি দাদু বাড়ি ছাড়া ওই পর্যন্ত, এছাড়া কিন্তু কোনো ভ্যাকেশনে কোনো বিশেষ কোথাও যাওয়া এটা একদমই না। আমাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে একদম বেড়াতে যাওয়া বলতেই নানু বাড়ি। নানু বাড়িতে আমরা ছুটির পুরো সময়টা নানু বাড়িতে থাকি। আচ্ছা, কোথায় আপনার নানু বাড়ি? ধামরাই। আচ্ছা, কাছে। আচ্ছা আচ্ছা, এই যে ধামরাইটা তখন মোটামুটি গ্রামই নিশ্চয়, যখন আপনি ছোট ছিলেন তখন কেমন লাগতো? আর এখন যে এই যে শহরের জীবনে ঈদ, এখন কেমন লাগে? আসলে ভালোই লাগে, দুটোই ভালো লাগার একটা ফিলিং। এখন যদি আবার বলে কেউ নানু বাড়িতে ওখানে গিয়ে গ্রামে ঈদ করা, এখন ভালো লাগবে না কেন? আমার কাছে আসলে জায়গাটার চাইতে মানুষগুলো অনেক বেশি সবসময়। কারণ সেই সময় নানু বাড়িতে যে নানু বাড়ির যে চেহারাটা ছিল, অনেক রমরমা একটা চেহারা। নানা বেঁচে ছিল, নানু ছিল, এবং সবাই গ্রামে ঈদ করতে আসতো। সবাই আশেপাশের রিলেটিভ যারা, তারা সবাই গ্রামে ঈদ করতে, অনেকদিন পরে দেখা হতো। হ্যাঁ, আমরা সবাই গ্রামে ঈদ করতে যেতাম, এরকম একটা ফিলিং ছিল। এখন তো আসলে কেউ নাই, নানা নাই, নানু নাই, বাড়ির ওই পরিবেশ নাই, কিছুই নাই, সবই চেঞ্জ হয়ে গেছে, একদমই ওরকম না। সো এখন গেলে মন খারাপ হয় বা লোনলি ফিল করি। এবং পাশাপাশি যাদের কথা বলছি যে নেইবার্স মানে রিলেটিভরা, যারা নাকি ঈদের সময় আসতো গ্রামে, তারাও তো আসলে এখন যায় না, কারণ তাদেরও ফ্যামিলি বড় হয়েছে, তারা ঢাকাতেই হয়তো ঈদ করে বা অন্য জায়গায় ঈদ করে। আমাদেরও তাই করা হয়। শাহেদ ভাইয়ের কাছে একটু শুনি ছোটবেলায় ঈদের গল্প। ছোটবেলায় 8-10 জনের মতোই। আমি তো পুরান ঢাকায় বড় হয়েছে, তো ওটা ঢাকা শহরই, ওইভাবে গ্রামের এক্সপিরিয়েন্স আমার নাই। গ্রামের ঈদ আমার কাটানো হয়নি। ঢাকা শহরের ঈদ আসলে 8-10টা দিনের মতোই, হয়তো একটু এক্সট্রা কিছু খাবার দাবার রান্না হয়, লোকজন আসা যাওয়া করে, আনন্দ ঘন একটা পরিবেশ। লোকজন তো এমনিতেই সবসময় পোলাও, আলাদাভাবে মানে প্রত্যেকদিন ঈদ যদি ফিল করা যায় এরকম একটা ব্যাপার। তো ওইভাবে আলাদাভাবে বলতে গেলে আর কি এই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই ধরনের কিছু বিষয় তো এক্সট্রা থাকতো ওইখানে। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। আর কাজিনরা মিলে? কাজিনরাও ছিল এরকম 4 জন 5 জন, মোটামুটি একটা বড়সড় গ্যাং ছিল। তাহলে কি কি দুষ্টামি করা হতো ওই সময়? দুষ্টামি এখন বলতে পারবো না, অনেক দুষ্টামি করতাম, যেগুলো কিছু কিছু দুষ্টামি আছে বলার মতো না। আবার কিছু দুষ্টামি করতামই, ওইটা তো তখন তো দুষ্টামি মনে করে করতাম না,
আর এখন যখন চিন্তা করি তখন আবার দুষ্টামি এখনো মনে হয় না, ওরা ঠিক আছে, কিন্তু স্বাভাবিক বিচার ওরা দুষ্টামি হিসাবে হয়তো বা গ্রাহ্য করেন। আচ্ছা আচ্ছা, কখনো কারো বাসায় ঢিল ছুঁড়ে কিংবা কলিং বেলে চাপ দিয়ে দৌড় দিয়েছেন এরকম? করতাম না, মানে এগুলোর সুযোগ নাই। আচ্ছা আচ্ছা। তবে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা আর কি এমন করতো যে নিজের বাড়ির মুরগি নিজেরা চুরি করে জবাই করে খেয়ে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, ওই পিকনিকের মতো রাত্রেবেলা। হ্যাঁ, এটা ধরেন আমরা টার্গেট করতাম যে এই বাসা থেকে এটা নিব, ওই বাসা থেকে নিব। দেখা গেলো যাকে বলা হয়েছে যে তোর বাসা থেকে মুরগি নিব, তা আমি তো এটা কেমনে কি করবো, তুই এটা তো গেট পর্যন্ত এনে দিবি চুরি করে, তারপর একটা দায়িত্ব আমাদের, কেউ জানবেই না। আচ্ছা আচ্ছা। তখন তো অনেক কিছু প্রাচুর্য ছিল, অনেক বেশি মানে অভাব ফিল হতো কম, যে কারণে হয়তো বা এগুলাকে আমরা এখন দুষ্টামি বলি। তখন মনে হতো যে একটা বাসার একটা এক্সট্রা মুরগি তো নিয়ে আসছি, কি হয়েছে, এমন কি ব্যাপার, এই ধরনের দুষ্টামি হতো আর কি। আচ্ছা, এই পর্যায়ে জানতে চাই যে আপনাদের দুজনের পরিচয়টা কিভাবে হলো? যেহেতু একই সেক্টরে কাজ করি, ওই সেক্টরে কাজ করতো আগেও, ওইভাবেই পরিচয় আর কি। কাজের ক্ষেত্রেই কাজের মাধ্যমেই পরিচয়, তারপরে আস্তে আস্তে পরিণয়। আসলে আমাদের আস্তে আস্তে না, আমাদের খুব ছটপট আমাদের বিয়ে। আচ্ছা, আমাদের পরিচয়ের মোটামুটি 10 দিনের মধ্যে আমাদের বিয়ে হচ্ছে। পরিচয় মোটামুটি 10 দিনের ভিতরে বিয়ে হয়ে যায় ফ্যামিলিগতভাবে? আচ্ছা, এটা একটু গল্পটা শুনি। মানে আমরা ডিসাইড করেছি যে আমরা বিয়ে করব, তারপর ফ্যামিলিকে বলা, এবং মানে আমাদের এনগেজমেন্ট হওয়ার কথা ছিল, পরে ডিসাইড করা হলো যে এনগেজমেন্ট না করে আমরা আক্ট করে ফেলতে পারি, সো বিয়ে হয়ে গেল। তো ওই সময় বিয়ে, শপিং, সমস্ত কিছু তখন কিভাবে ম্যানেজ করা হলো? হঠাৎই ধুমধাম করে যে খুব বেশি শপিং, আসলে আমি বা ও আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করি বিষয়গুলো। আচ্ছা আচ্ছা। এখন যেমন দেখি যে বিয়ে মানে হচ্ছে একটা বিশাল হুলস্থুল ব্যাপার, বা হলিউড স্টাইলে দেখে দেখে হলিউড বলিউড, হলিউড তো না, এটা অ্যাকচুয়ালি বলিউড স্টাইল, ওটা দেখে দেখে ব্রাইডাল শাওয়ার থাকে, করার একটা সঙ্গীত থাকে, হ্যাঁ মানে এক্স্যাক্টলি কপি করা আমার কাছে মনে হয়। তো আমাদের ওই ব্যাপারটা দুজনের কারোর মধ্যেই ছিল না। আমার মধ্যে নরমালি মেয়েদের মধ্যেই বেশি থাকে, ছেলেদের মধ্যে অতটা থাকে না। আমার মধ্যে এই জিনিসগুলো একদমই ছিল না, সো খুব বেশি প্রায়োরিটি দেইনি ওই বিষয়টাকে। সো দেখা গেছে যে 1-2 ঘন্টার শপিং, জরুরি কিছু জিনিস যেগুলো কিনতে হবে ওগুলো কিনতে যাওয়া, কিনে নিয়ে এসে তারপর তো রাতের বেলা আট হওয়া, তারপর মোটামুটি 8 মাস পরে আমাদের রিসেপশন হয়। সেটাও মানে আমার পক্ষ থেকে একদমই আমি ভেবেছিলাম যে দরকার নাই, কারণ হচ্ছে 8 মাস হয়ে গেছে, এখন আর রিসেপশন জাস্ট সবাইকে একটু জানানো। হ্যাঁ, না জানানো মানে আত্মানেই আমার তখনই সবাইকে জানিয়ে দেয়া। ওটাও যে ওদের বাসা থেকে, ওর ফ্যামিলি থেকে মোটামুটি মানে ওই সময় মোটামুটি 100 জনের একটা অ্যারেঞ্জমেন্ট করে আমাদের হয়েছিল। তারপরে আমার শ্বশুরের ইচ্ছায় একটা রিসেপশন করা হয়। আচ্ছা, এই যে শাহেদ ভাই হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত মোটামুটি 10 দিনের মাথায়, নর্মালি যেটা হয় যে ছেলেরা বিয়েতে অনেক চিন্তা ভাবনা করে, বিয়ে করতে চায় না, আপনার কি কোনো টেনশন হচ্ছিল ওই সময়? না, এই সময় বিয়ে করলে একটু চিন্তা করতাম। আচ্ছা, এই সময় বিয়ে করলে আমি একটু আরো আনুষ্ঠানিকতা করতাম, এটা একটু ভাবা উচিত ছিল। প্রি ওয়েডিং সেরেমনি করতাম, প্রি ওয়েডিং সেরেমনি। আচ্ছা, অ্যাবিলিটি গেইন করতাম, মানে বিয়ে করার জন্য, এরকম বিয়ে করার জন্য তো এক ধরনের অ্যাবিলিটি লাগে। তখন দেখলো কিছু ছিল না, অ্যাবিলিটি ছিল না, তাই চিন্তা ভাবনা ছিল না। অ্যাবিলিটি ছিল না বলতে মানে বিয়ে করার জন্য কেপেবল ছিলাম না, মানে সোজা বাংলায় যেভাবে মানুষ বিয়ে করে অনেক ভাবনা চিন্তা করে, কিছু ভেবে বিয়ে করিনি, হঠাৎ করে হয়ে গেছে দেখে করে ফেলেছেন। আচ্ছা, করে ফেলিনি, রেখেছি এখন আর কি, মানে খেলাটা করাটা ঠিক হবে না। আর মানে ওই ভাবনা চিন্তার কোনো অবকাশই ছিল না। আমি আসলে খুব ভেবে চিন্তেই যে সবসময় সবকিছু করেছি জীবনে, এমন না, মানে অনেক কিছুই অত ভাবিনি, চিন্তা ভাবনা না করে করে ফেলাই ভালো। করে ফেলিনি ভাই, এখন আবার বলছি কারেকশন। আচ্ছা, চেষ্টা করছি, হ্যাঁ এখনো চলছে। মানে আমার মনে হচ্ছে যে এখন হয়তো বা করলে একটু ভাবনা চিন্তা করতাম, প্রিপারেশন নিতাম, ওই জায়গা থেকে বলছি যে প্রিপারেশনের একটা ব্যাপার আছে, সেটা যেহেতু অত কিছু ভাবিনি তাই প্রিপারেশন নেই। সেই ক্ষেত্রে কি চেঞ্জ হয়ে যেত, মানুষটাই চেঞ্জ হয়ে যেত, এরকম কোনো পসিবিলিটি আছে নাকি? সেটা জানি না, হতেই পারতো। খুবই ডিপ্লোম্যাটিক অ্যানসার। নাও হতে পারতো। আচ্ছা আচ্ছা। না, আসলে এটা ডিপ্লোম্যাটিকের কিছু না, কারণ যেটা হয়
ওই বয়সে বা ওই সময় মানে মনে হয়েছিল যে হ্যাঁ বিয়ে করা যায়, সো বিয়ে করে ফেলা। আর এখন এই বয়সে এসে মানে এতদিন যদি আরো টাইম পার করতাম বা সেটা তো আসলে হতো না, এই বয়সে তো আর বিয়ে করা হয় না। রুপার্ট মার্ডাক করেছে না 93 তে বিয়ে করেছে, তো তখন 5 নাম্বার বিয়ে করেছে। তো মনে হতে পারে যে এখন যাকে ভালো লাগতো তাকে হয়তো বিয়ে করতাম, মেবি এখন যদি ওকে ভালো লাগতো ওকে বিয়ে করতাম, এরকম হতেই পারতো। আচ্ছা আচ্ছা, তো যেটা আমি যদি ভুল না করে থাকি আপনাদের বিয়েটা হয় 2006 সালে সম্ভবত। 6 মে 27। হ্যাঁ, কিছুদিন আগে গেল আপনাদের 18 বছর কমপ্লিট হলো। 18 বছর, এই যে সুদীর্ঘ 18 বছর এর মধ্যে আসলে কখনো মনে হয়েছে কি যে না বিয়েটা আরেকটু ভেবে চিন্তে করা দরকার ছিল, কিংবা আরেকটু সময় নিলে ভালো হতো, কিংবা যে কোনো কিছু, কোনো অভিযোগ এরকম? সেটা তো যদি আমি আগে বলি, সেটা হচ্ছে আমার ধারণা প্রত্যেকটা কাপলেরই মনে হয় যে উফ একে আমি কেন বিয়ে করেছি। আমার ধারণা সবারই হয়, এটা আসলে পার্ট অফ লাইফ, এটা হতেই পারে। কারণ যখন আমরা আমাদের সামনে একটা প্রবলেম আসে বা হয়তো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না বা একটু ঝামেলা হচ্ছে, তখন তো এটা মনে হতেই পারে। আবার আরেকটা সময় হয়তো মনে হয় যে না এটাই আমার জন্য পারফেক্ট ছিল, এরকমও হয়। এই যে উফ একে আমি কেন বিয়ে করেছি, এই ফিলিংসটা থেকে কিভাবে বের হয়ে আসেন আপনারা? সবকিছু আসলে সময় আমার কাছে মনে হয় যে হয় না যে সময়টা যখন পার হয়ে যায় তখন তো আসলে ওই ফিলিংটা চলেই যায়। কারণ লাইফে তো অনেক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। সংসার জীবনে কিভাবে মেনটেন করা হয় সমস্যাগুলো? যেরকম কোনো ঝগড়া হয়তো লেগে গেল, 2-3 দিন কথা বন্ধ রয়েছে, এরকম হয়েছে কখনো? এখন আসলে এগুলো হওয়া সম্ভব না, যেহেতু বাচ্চারা আছে। আর প্রয়োজনের কথা তো বলতেই হয়, প্রয়োজনের কথা, সংসারের কথা। 2-3 দিন কথা বন্ধ এরকম হয় নাই, মানে ইচ্ছা করে না কথা বলতে, হয়তো বা এই ধরনের সিচুয়েশন হয় যে আমার ইচ্ছা করছে না কথা বলতে, বাট কথা বলতেই হয়। প্রয়োজনীয় কথা তো বলতেই হয়, আর প্রয়োজনীয় কথা একটা দুইটা বলতে বলতে তো তখন কথা বলা হয়েই যাচ্ছে। শাহেদ ভাইয়ের কি মনে হয় এই যে ঝগড়ার পরে 2-3 দিন যদি কথা বন্ধই থাকতো, যেহেতু আপু বলছেন বন্ধ থাকে না, বন্ধ থাকলে কি ভালো হতো? অবশ্যই অবশ্যই কোন কিভাবে ভালো হতো ভাবছি, এইজন্য ওইভাবে আর হয়তো কথা বলতে যে কয়েকদিন একটু কানটা রেস্ট পেতো, এরকম কোনো কিছু? সেটা ভাবার কোনো উপায় নাই, কারণ আমি অনেক বেশি কথা বলি না। আচ্ছা, আমরা এরকম আরো অনেক গল্প শুনবো, তবে এখন নিচ্ছি একটি ব্রেক। দর্শক তারকার মনের কথায় নিচ্ছি একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবে। দর্শক তারকার মনের কথায় আবারও স্বাগত, এবং আজকে আমাদের সাথে আছেন 2 জন তারকা দম্পতি, শাহেদ আলী এবং দীপা খন্দকার, এবং আপনাদেরকে আবারও স্বাগত আমাদের আয়োজনে। এবং যেটা বলছিলাম যে দুজনের মধ্যে যখন ঝগড়াঝাটি হয়, শাহেদ ভাই বলছিলেন যে কথা 2-1 দিন বন্ধ থাকলে একটু মনে হয় শান্তি লাগতো, ভালো লাগতো। আপনি এটাকে কিভাবে দেখেন দীপা আপু? 2-3 দিনের জন্য মনে হয় কথা বন্ধ করে রাখাটা কোনো সলিউশন না, তার চেয়ে বরঞ্চ কি নিয়ে ঝামেলা হলো সেটা নিয়ে কথা বলাটা আমার কাছে মনে হয় যৌক্তিক ব্যাপার হবে। যে এই বিষয়টা নিয়ে ঝামেলা হলো, কেন ঝামেলা হলো, যেন আর ঝামেলা না হয় বা এই কারণে হলো, এগুলো নিয়ে একটু ডিসকাশনটা দরকার। আচ্ছা, বাবা হিসেবে কেমন শাহেদ ভাই? বাবা হিসেবে তো সব বাবাই বেস্ট আসলে। আচ্ছা, মানে আমার কাছে তো মনে হয় যে সব বাবা মা মানে বাচ্চাদের কাছে বেস্ট বাবা মা। আচ্ছা, আপনার কাছে কি বাবা হিসেবে সমস্ত দায়িত্ব কর্তব্য উনি পালন করছেন? দায়িত্ব কর্তব্য এক জিনিস, আর আসলে না খুব বেশি দায়িত্ব ও যতটুকু নিজে মনে করে যে এইটুকু আমার দায়িত্ব, ততটুকু ও করে। বাট আমার কাছে তো মনে হয় যে আরো অনেক দায়িত্ব নেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এই ডিফারেন্সটা একটু শুনতে চাই শাহেদ ভাইয়ের কাছে, কি রকম মা হিসেবে কেমন দীপা? ভালো। শুধু ভালো? আমার তো আর মানা মানে যদি বলে হ্যাঁ, আপনার বাচ্চাদের মা, বাচ্চাদের মা হিসেবে ভালো সে। আচ্ছা, সেই জায়গা থেকে সে ভালো। যখন রেগে যায় বাচ্চাদের সাথে তখন আপনি কি কোন ইন্টারফেয়ার করেন? বিরক্ত লাগে, আমি মানে কখনো ও যখন কিছু বলে বাচ্চাদেরকে আমি ইন্টারফেয়ার করি না, বাট সে ওভারঅল ভালো, অনেক ভালো। আর রাধুনী হিসেবে কেমন? রাধুনী হিসেবে ভালো, কিন্তু ব্যস্ততার জন্য ও সবসময় তো রাখতে পারে না,
বাট মেন ইয়ে তো থাকেই ওর একটা ইনস্ট্রাকশন। বাট যখন রাধে খুবই পছন্দ করি আমি ওর রান্না। আচ্ছা, কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে? সব রান্নাই ভালো করে, ইলিশ মাছ ভালো রাধে, গরুর মাংস ভালো রাধে, সবজি ভালো রাধে। আচ্ছা, আমার পছন্দ টাইপের সবজি ভালো। আপনার সবকিছুই কিন্তু ভালো বলছে ভাইয়া। আচ্ছা, আপু কি খেতে বেশি পছন্দ করে? খিচুড়ি। আর বাইরে খাবার পছন্দ করে, যতটা পারে না খেয়ে থাকার চেষ্টা করে মোস্ট অফ দ্য টাইম। সেই জায়গা থেকে আমার মনে হয় কিছু খেতে পছন্দ করে বলার থেকে ও আচ্ছা আচ্ছা কি কি খায় না সেটা বলা বেটার হয়তো। আচ্ছা, আপনার আসলে খিচুড়ি পছন্দ? না, আসলে যেটা হয় কি, হ্যাঁ খিচুড়ি একটা সময় তো আমার খুব খিচুড়ি পছন্দ ছিল, এখন আসলে ওরকম নিয়ে না যে খিচুড়ি খুব পছন্দ তা না। আমি আসলে একটু স্বল্প আহারী বলতে যা বোঝায়, আমি একটু কম খেতে এবং ডিসিপ্লিন মেনটেন করে খেতে পছন্দ করি। উৎসব পার্বণে বাসায় মোটামুটি কি রান্না করা হয় যে বাচ্চারা খেতে পছন্দ করে? কেউ রোস্ট, কেউ হয়তো গরুর মাংস, এরকম কমন। গরুর মাংস, রোস্ট, আমার বাসায় পোলাও, এগুলা হচ্ছে উৎসব মানে হচ্ছে এগুলো কমন। এবার শাহেদ ভাইয়ের কাছে শুনতে চাই, বাবা হওয়ার অনুভূতি কেমন ছিল? মানে ছিল বলাটা ঠিক হবে না, আমি এখনো চেষ্টা করতেছি বাবা হওয়ার। আসলে যখন প্রথম বাচ্চাকে কোলে নিলেন তখন কার কথা জানতে চাচ্ছি। আমি মনে হয়েছে যে আমি ওর সাথে মনে হলো যে আমারও তো জন্ম হলো, ওইটা আমি ওকে দেখার পরে প্রথম বুঝেছি। ছেলে হবার পরে একভাবে বুঝেছি, মেয়ে হবার পরে একরকমভাবে নিজেকে ফিল করেছি। এবং ওরা যত বড় হচ্ছে ওদের সাথে সাথে আমিও মনে হয় বাবা হিসেবে বড় হয়েছি, বড় হওয়ার চেষ্টা করছি। মানে বাবার বয়সটা হয়তো বাড়ছে, বাবার ম্যাচুরিটি হয়তো বাড়ছে। ওই যে দীপাজি কথাটা বললো, বাবার দায়িত্ববোধগুলো নেওয়ার হয়তো চেষ্টা করছি আমি। সেগুলো এখনো পেরে উঠেছি পুরোপুরি বলবো না, বাট আমি অনেক দায়িত্ববোধ যে জিনিসটা সেটা হয়তো অনেক কম ছিল আমার জীবনে আগে। এখন অনেক কিছু হয়তো ওদের কারণে আমি রেসপন্সিবিলিটি অনেক কিছু নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আপনাদের একজন ছেলে একজন মেয়ে? হ্যাঁ। ছেলে বড়। ছেলে মেয়ের কাছ থেকে কি প্রত্যাশা করেন যে তারা বড় হয়ে কি হবে? এই ধরনের কি কোনো প্রেশার আছে যে তোমাকে বড় হয়ে এটাই হতে হবে, নাকি তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়েছেন? আমাদের প্রত্যাশা দেখতে কিছু হবে আসলে? আসলে কিছু হবে না, কারণ ও যেটা হবার সেটাই হবে। ও যখন হবে আমি এটা দেখতে পারবো না। কারণ আমার নিশ্চয়ই দেখতে পারবেন। আমি বলছি যে আমার জীবনে যেটা হবার আমি তো এখনো হতে পারিনি। আমি যেখানে যাবার মানে ডেস্টিনি যেখানে রেখেছে, আমি বলছি না আমি যেখানে যেতে চাই, মানে আমি সাফল্যও বলবো না। আমি আসলে সফল এইভাবে বিচার করি যে এটা আমি হতে পারিনি, কিন্তু যে জীবনটা আমি দেখতে চাই তাদেরকে আমি সফল ধরে নিই। তো আমি আমার জীবনে যা হতে পারিনি, এখন যদি আমার ছেলেকে ভেবে নিই না ওটা অর্জন করলেই সাফল্য, এটা আমার খুবই ভুল একটা কনসেপশন হবে। তো আমি আমার যেখানে যে ঠেকবো সেই জায়গাটাই আলটিমেটলি মানে শেষ পর্যন্ত যেখানে যে ঠেকবো সেটা তো আমার বাবা দেখতে পারেননি বা পারবেন না, আমার মা পারবেন কিনা আমি জানি না। মানে আমার যদি ইয়ে হয়, তো আমার ছেলে মেয়ের ক্ষেত্রেও তো একই হবে আমার জন্য। তো ওরা যেখানেই যাক, যেটাই করুক, ওরা ভালো মানুষ হোক, জীবনে কমফোর্টে থাকুক। কমফোর্ট অর্থে বলছি যে সম্মানের সাথে শান্তিতে থাকুক, এতটুকুই চাওয়া। আর যেটা করুক যেন সেটা সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে যেন করে নিজেদেরকে দক্ষ হিসাবে প্রমাণ করার জন্য। আমি বলবো না সফল, মানে সাফল্য জিনিসটাতে আমি বিশ্বাস করি না। সবশেষে ভালো মানুষ হয়ে গেল। হ্যাঁ, মানে এটা প্রথমে, সবার শেষে না, সবার আগে ভালো মানুষ হওয়াটা জরুরি মনে হয়। ভালো মানুষ হওয়াটা জরুরি। দীপা খন্দকার, আপনার কি মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে যে আমার এই স্বপ্ন ছিল আমি এটা পূরণ করতে পারিনি, যেটা অনেক মায়ের মধ্যেই দেখা যায়, আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, আমার স্বপ্ন ছিল পাইলট হবো, এরকম, তো এরকম কি নিজের কোনো স্বপ্ন বাচ্চা কাচ্চাদের মধ্যে দেখতে চান? না, আমার কাছে যেটা মনে হয় যে আনন্দে থাকুক, সেটা হচ্ছে যে কাজটাই করুক না কেন আনন্দ নিয়ে করুক, আনন্দ নিয়ে করুক। লাইফে আসলে আনন্দটা সবচেয়ে বেশি জরুরি আমার কাছে মনে হয়। শান্তিটা, আনন্দটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। সেটা এখনো আমি ওদেরকে সবসময় বলি যে হ্যাঁ, আমরা অনেক সময় ফোর্স করি হয়তো লেখাপড়াটা একটু ভালো মতো করো, একটু ভালো মতো করো। কেন আসলে ফাইনালি আমি চাই না যে ওরা ওদের লাইফে মানে কখনো ওর মনে হোক যে আমি এটা না করে ভুল করেছি, শুধু এইটুকুর জন্য যে ও যেন বলে, ওরা যেন ভাবে যে আমি যেমন আছি, আমি আনন্দে আছি, আমি ভালো আছি।
আচ্ছা, এই ফিলিংটুকু ওদের লাইফে থাকুক, এটুকুই শুধু চাই আর কি। সেটা যে কোনো প্রফেশনে যাই করুক না কেন, আনন্দ নিয়ে। আচ্ছা, এবার একটু হানিমুনের কথায় আসি, যে আপনাদের বিয়ের 18 বছর হয়ে গেছে। বিয়ে যেহেতু আপনাদের হুট করেই হয়েছিল, হানিমুনে কবে গিয়েছিলেন? আমরা আসলে হানিমুনে যাই মানে এত বছরেও যাওয়া হয়নি? না, হানিমুন যেটাকে বলে সেরকম আসলে আমাদের হয়নি। আমরা দুজন কখনো একসাথে বেড়াতে যাইনি। আমরা আমাদের বাচ্চা হওয়ার পরে আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রথম ভাবে বেড়াতে গেছি। আচ্ছা, ওটাই হানিমুন আপনার কাছে? হানিমুন হানিমুন বলা যায় কিনা জানি না, বাট আমরা বেড়াতে গেছি এবং আমরা এভরি ইয়ারই বেড়াতে যাই, সেটা বাচ্চারা আসার পরে। কিন্তু এই যে দুইজন মিলে আলাদা ভাবে একান্ত ভাবে যে যাওয়া হলো না, এটা নিয়ে কখনো কোনো আফসোস কাজ করে? একটা সময় পর্যন্ত হতো, এখন আর মনে হয় না যে আসলে হয় না যে ওই সময় আসলে এটা হয়নি কেন। সিচুয়েশনটাও আসলে ওরকম ছিল না, আমিও কাজে অনেক ব্যস্ত ছিলাম বা অনেক ব্যস্ত ছিল, সবকিছু মিলে হয়ে ওঠেনি। তারপরে আমাদের বিয়ের জাস্ট 1 বছর পরে আমি কনসিভ করি। আচ্ছা, হয়ে ওঠেনি আসলে। আচ্ছা, এখন যদি শাহেদ ভাই আপনাকে সারপ্রাইজ দিতে চান তখন কি করবেন? না, আমার একটা ইচ্ছা আছে, কিন্তু সেটা হানিমুন কিনা জানি না, সাওয়ার মুনও হতে পারে। মানে আমি একবার যেতে চাই আসলে। আচ্ছা, মানে আপনার একটা ইচ্ছা আছে? হ্যাঁ, মানে অবশ্যই, কারণ আমি তখন পারিনি, বিকজ আমার অ্যাবিলিটি ছিল না তখন। নিশ্চয়ই এবার দীপাপুকে একাই নিয়ে যাবেন? আপনারা দুজন একাই যাবেন? জানি না, সেটা আমি চেষ্টা করবো একা যেতে, কারণ যদি কারোর মাঝখানে যেতে হয় আমাদেরকে সামলানোর জন্য, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি কখনো মানে যেটা বললাম, যে কারণে যাইনি, প্রথম কথা তখন যে অবস্থায় আমি ছিলাম ওটা আমার কাছে বিলাসিতা ছিল না। কিন্তু আমার জায়গায় যেটা মনে হয় যে নর্দার যে বিলাসিতা বা এবিলিটি, এটা আসলে মেন্টাল ম্যাচুরিটিরও একটা ব্যাপার। আমার মনে হয় ওই অবস্থা, আমি বিলাসিতা সর্বর্থে বলছি, শুধু সামর্থ্যের জায়গা থেকে বলছি। ছিল না যে আছে না যে আচ্ছা বউকে নিয়ে একটু কোথাও যাওয়া যায়, যেতে হয়, মানে এই যে ভাবনাগুলো, এটার জন্য তো আসলে কিছুটা ম্যাচুরিটিও লাগে। আচ্ছা, ওইভাবে আসলে ও হয়তো ভাবেনি সেই সময়। আর আমার পক্ষ থেকেও আসলে খুব যে চাওয়া ছিল যে কোথাও যাবো, এই সেরকম খুব বেশি ছিল না। সো যে কারণে হয়ে ওঠেনি। ওটা যদি চাইতাম আমি, তাহলে হয়তো যাওয়া হতো, সেই সময় আসলে ওইভাবে হয়নি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে 2006 সালে যখন আপনাদের বিয়ে হয়, তখন আমি যদি ভুল না করে থাকি, শাহেদ ভাই সম্ভবত তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, এবং দীপা আপু তো মোটামুটি জনপ্রিয়, অনেক ফেমাস ছিলেন। তো এই ক্ষেত্রে শাহেদ ভাইয়ের কি মনের ভিতরে কখনো দোনোমনো কাজ করেছে, আচ্ছা ও তো অনেক ফেমাস, আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ক্যামেরা পেছনে কাজ করি, হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিছু মনে হয়েছিল কি? শুরুতেই করেছে, একদম ফার্স্টেই, যখন আমাদের মানে এক ধরনের দুজনকে ভালো লাগার বিষয়টা কাজ করেছে, শুরু হয়েছে, তখনই করেছে। আচ্ছা, ইভেন আমি পরে যখন বিয়ের ব্যাপারটা কথা হয়, আমাদের বিয়ের মাঝখানে মধ্যস্থতাকারী ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, তো উনি কথা বলেছেন, উনি আমাদের বিয়ের ঘটক বা উকিল বাব যেটাই বলেন তাই। তো উনি যখন আমাকে প্রসঙ্গটা প্রথম বললেন বিয়ের, তখন আমি বললাম এটা কি ঠিক হবে? আমি তো এইরকম আর্ন করি, আমার তো এই উপার্জন, তো সে তো অনেক সেলফ মানে একদমই স্বাবলম্বী একজন মানুষ এবং অনেক ওয়েল অফ মানুষ, এটাতে কিরকম ঠিক হবে কি, এটা তো আমি বুঝতেছি না। মানে তখন উনি আমাকে এক ধরনের দিয়েছেন, আশ্বাস দিয়েছিলেন যে না, এটা বেস্ট হবে, তুমি টেনশন করো না, এটাই ঠিক হয়ে যাবে আলটিমেটলি সময়ে। আমার প্রথমেই সংশয়টা ছিল, এবং উনি আসলে আমার সংশয়টা মানে তখন দূর করেছিলেন, মানে সেই সময়ের জন্য। বাট পরবর্তী সময় আমাকে আসলে রিয়েলিটি ওয়াইজ নিজেকে আপগ্রেড করতে হয়েছে, সিচুয়েশন ওয়াইজ আমাকে সব দিক থেকে, ফিনান্সিয়ালি, প্রফেশনালি, ও যেটা বললো যে বোধের জায়গা বা মানসিকতার জায়গা, সেই জায়গাগুলো পুরোটাই এখন আমি সেই মানুষটা নেই যেখানে আমি ছিলাম সেই সময়। আচ্ছা, একই বিষয় নিয়ে ফিরে আসবো দীপা খন্দকারের কাছে, তবে সময় হলো একটি বিরতির। আমরা একটি বিরতির পরে ফিরে আসছি। দর্শক, তারকার মনের কথা অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগিরই। তারকার মনের কথায় আবারও স্বাগত।
এবং বিরতিতে যাওয়ার আগে আমরা বলছিলাম যে হচ্ছে জনপ্রিয়তা বেশ ছিল দীপা খন্দকারের তখন, এবং এখনও আছে, এবং ভাইয়া যেটা বলছিলেন যে ওনাকে বেশ স্ট্রাগল করতে হয়েছে। আপনারও এখনও জনপ্রিয়তা সেই সমান তালে রয়েছে, এবং এটার পিছনে রহস্য জানতে চাই ছোট করে। এবং এখন যে কাজগুলো করা হচ্ছে দুইজনের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, কে বেশি ফেমাস? আসলে ফেমাস ব্যাপারটা ডিপেন্ড করে। লাইক আমার কাছে এখন মনে হয় যে এখনকার জেনারেশনটা ওকে বেশি চেনে, কারণ হচ্ছে ইউটিউবে কাজগুলো মানুষ বেশি দেখে। ইউটিউবে দেখা যায় যে ট্রেন্ডি কাজগুলোর সাথে ও অনেক বেশি ইনভলভ, বা ও বেশি থাকে, বেশি কাজ হয়। সো ভালো লাগে যে রাস্তায় যখন আমরা কোথাও যাই, অনেক সময় দেখা যায় যে জেনারেশনের ছেলেপেলেরা আমাকে হয়তো কম চিনতে পারছে, ওকে বেশি চিনতে পারছে। সেটা ওয়েব সিরিজগুলোর কারণে নিশ্চয়ই। ওয়েব সিরিজের চাইতে আমার কাছে মনে হয় যে ইউটিউবের কারণে। ওয়েব সিরিজ যেমন ওয়েব কন্টেন্ট যে খুব মাস পিপল দেখে, বিষয়টা কিন্তু সেরকম না। কারণ হচ্ছে একটা অ্যাপ ডাউনলোড করে তারপর দেখা, ফি দিয়ে দেখা, হ্যাঁ ওইটা কিন্তু কম হয়। কারণ ইউটিউবে কিন্তু অনেক মানুষ দেখে, এবং যে কোনো মানুষ রাস্তাঘাটে বসে একটা ইউটিউবে একটা প্রোডাকশন দেখে ফেলে, যে কারণে মানুষের কাছে রিচ করে অনেক বেশি। সো আর আমার মনে হয় যে আমি আবার নতুন করে ট্রাই করছি যে এই ট্রেন্ডি কাজগুলো করার জন্য, আচ্ছা, বা এখনকার কাজগুলো করার জন্য। এখন যারা কাজ করছে তাদের মধ্যে কাদের কাজ ভালো লাগে? অনেকের কাজই ভালো লাগে। আসলে সবার কাজ তো দেখা হয় না, আর কাজ দেখে বোঝাও যায় না। নিজে যখন কাজ করতে যাই তখন ভালো মন্দটা বুঝি, তখন ভালো মন্দ বোঝা যায়। রিসেন্টলি আমি ভিকি জাহিদের সাথে কাজ করলাম, মানে আমার তো খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে যে এত কাম অ্যান্ড কোয়াইট একটা ছেলে এত সুন্দর করে কাজটা মানে বের করে নিয়ে আসে, এবং আউটপুটটাও ভালো হয়। তারপর আরো যারা রিসেন্ট কাজ করছে, মহিন নামে একটা ছেলের সাথে কাজ করলাম। তারপর আমি আরিয়ানের সাথে কাজ করেছি, মানে তারপর তৌফিক নামে একটা ছেলের সাথে রিসেন্টলি বেশ কয়েকটা প্রোডাকশন করেছি। এরা এখনকার ট্রেন্ডি কাজগুলো করে, আমার তো কাজ করতে গিয়ে খুবই ভালো লেগেছে। শাহিদ ভাই, আপনার কাছে জানতে চাই যে এখন যারা আসতে চাচ্ছেন ডিরেকশনে, কিংবা এখন যারা অ্যাক্টিংই বা করতে চান, তাদের জন্য আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? আমি আসলে তাদের কাছ থেকে পরামর্শ নিতে বেশি আগ্রহী। হ্যাঁ, যারা এখন আসবেন, কারণ আমি বিশ্বাস করি যে এখন আসছে সে অনেক আপগ্রেডেড টাইমে আসতেছে, নিজেকে অনেক আপডেট করে আসতেছে। আমাদের ভার্সনের থেকে ওটা অনেক আপডেট ভার্সন। আচ্ছা, ওরা কি কি নতুন নিয়ে আসছে সেটা নিয়ে আমি আসলে নিজেকে তাহলে এই ক্ষেত্রে আপনাদের সময়ে সীমাবদ্ধতাগুলো কি কি ছিল? কম্পেয়ার করলে কি সীমাবদ্ধতা কিছু ছিল না, সীমাবদ্ধ না। আসলে কি, যে মানুষ নিজেকে তার সময়ের থেকে আগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেই সামনে এগোবে। সেটা ধরেন এখন যে আসছে সে হতে পারে, বা আমার পরে যিনি এসেছেন সেও হতে পারে। তো এই মানসিকতা যাদের যাদের ছিল, আমি আমাদের সময় আলাদা করে বলছি না, এই জন্য যে আমি এই সময়টাকেও আমার সময় বলতে চাই। আপনি যেটাকে বলছেন আমাদের সময়, আমি তো আমাদের সময়ই আছি। আমাদের সময় যারা একটু বয়সে, যারা হয়তোবা একটু জুনিয়র, মানে বয়সে যারা একটু ইয়াং বেশি, তাদেরকে আপনি একটু মেনশন করতে চাচ্ছেন। মানে তাদের থেকে ডিফারেন্স হচ্ছে যে সেই সময় বয়সে যারা একটু প্রবীণ, তারা হয়তোবা ওই বিষয়গুলো কম নিতেন, যারা নিতেন তারাই এখনো আছেন, না থেকেও অনেকে আছেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি অনেক বেশি দেওয়ার থেকে, জ্ঞান দেওয়ার থেকে, বা তাদেরকে অ্যাডভাইস করার থেকে, তাদের কাছ থেকে শিখতে আগ্রহী। আচ্ছা আচ্ছা, তো এখন যে প্রসঙ্গে আসতে চাই যে আপনাদের দীর্ঘ এই যে 18 বছরের জীবনে এখন চারিপাশে তাকালে দেখা যায় যে বিচ্ছেদের পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে, বিশেষ করে সেলিব্রিটিদের মাঝে। আর সেখানে আপনারা এমন একজন সেলিব্রিটি কাপল 18 বছর ধরে একসাথে আছেন, সেই দিক থেকে বা সেই জায়গা থেকে আপনারা কোনো পরামর্শ কিংবা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান কিনা, যেটা আপনাদেরকে একদম অ্যাটাচড করে রেখেছে এতগুলো বছর ধরে, যেন তাদের কোনো হেল্প হয়? এই আপনি প্রথমে বললেন না সেলিব্রিটি কাপল, এইটাতেই আমার একটু আপত্তি আছে। নিজেকে সেলিব্রিটি মনে করার কিছু নাই।
না না, দর্শক তো মনে করে যে না, আপনারা আমি বলছি যে জি। নাই, মনে হ্যাঁ। করার কিছু নাই, দর্শক মনে করে বলে হয়তো বা কেউ কেউ সেলিব্রিটি। সো আমি নিজে ব্যক্তিগতভাবে আমার লাইফে আমার ঘরে কখনো কোনো সেলিব্রিটি অ্যাটিটিউড পাইনি। আমার ওয়াইফের কাছে, যে আমার স্ত্রীর কাছে আমি কোনো, সে তো অবভিয়াসলি আমার থেকে অনেক বড় সেলিব্রিটি, মানে আমি যখন কেউ না তখন সে অনেক মানে ফেমাস সেলিব্রিটি এইখানে দেশে, যদি ওইভাবে বিচার করি সেলিব্রিটি টার্ম অনুযায়ী। তো সেখান থেকে তো সে নিজেকে আসলে মানে অনেক নিচে নামিয়ে যদি ওইভাবে চিন্তা করেন, তারপরে তো সে আমার সাথে থেকেছে বা থাকছে। সো আমি যদি ওই রকম আচরণ পেতাম, আমি হয়তো বা তার সাথে থাকতে পারতাম না। তো নিজেকে আমি এই বিষয়টা ভাবার কোনো মানে জায়গা নেই আসলে আমাদের। আমরা বেশিরভাগই মনে প্রবলেম করি আমি আমি আমার থেকে। আমরা যদি হয়ে ওঠা যায়, কেন ও আমাকে ওই অনুভবটা দিয়েছে, যে একটু আগে বললো যে এটা ওর বিনয়ের জায়গা থেকে বললো, ও অবশ্যই আমার থেকে অনেক বেশি বলবে যে কোনো জায়গাতে। ওরা যেই সময়ে কাজ মানে করতো দাপিয়ে, সেই সময়ে যেই রকমের প্রচার মাধ্যম বা মিডিয়ার যেই রকম মানে ব্যাপ্তি ছিল, সেখান থেকে এখন অনেক ডিফারেন্ট। এই সময়ের মানুষ যে ওদেরকে রিকগনাইজ করে বা সম্মান করে, সেটা এখন আমরা অনেকেই সেটার ধারে কাছে যেতে পারি না। আমি বলবো যে পারস্পরিক ওই রেসপেক্ট যদি থাকে, একদম আপনার কথা থেকে এটাও বের হয়ে আসছে, সেটা যদি থাকে, আমার মনে হয় না প্রবলেম হয়। নাহলে আপনি 50 বছর থাকতে পারেন একসাথে, অনেকে থাকে তো জোর করে থাকে, তো রেসপেক্টহীন অবস্থায় থাকার কোনো মানে নাই। সেইভাবে থেকে আপনি যদি আসলে কোনো রেসপেক্ট না রাখেন, আপনি হয়তো বা দেখানোর জন্য দেখাবেন আমরা একসাথে 50 বছর পার করলাম, দেখো আমাদের এত বড় পার্টি হয়েছে 50 বছর পার করে। সো ওইটার মনে হয় দরকার। কিন্তু ভিতরে গল্পটা যখন জানতে যাব বা দেখতে যাব, তখন হয়তো অন্যরকম দেখা যেতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে দীপা খন্দকার, আপনার কি অ্যাডভাইস থাকবে যে একসাথে থাকার আসলে সহজ উপায় কি? না, আমার কাছে যেটা মনে হয় যে একসাথে থাকাটাই যে সলিউশন এরকম কিছু না। যদি একসাথে না থাকতে ইচ্ছে করলে থাকবে না। ওই যে আমি বললাম যে আমি কিন্তু আমার সন্তানদেরকেও বলছি যে বা ভাবছি, আমি চাইছি যে তারা আনন্দে থাকবে। ওই আনন্দটাই যদি জীবনে না থাকে, তাহলে আসলে একসাথে থেকে কি হবে? সো আমি এই জন্য মানুষকে অ্যাডভাইস করবো না যে আপনি আপনার জীবনে আনন্দ যদি নাও থাকে, তারপরে আপনি একসাথে থাকেন, এটা আসলে মানে বলবো না। নিজেকে শাস্তি দেওয়া, হ্যাঁ, নিজেকে শাস্তি দেয়া। আবার অনেকে চারিপাশের মানুষকেও শাস্তি দেওয়া, হ্যাঁ, আবার অনেকে আছে আসলে আমি আনন্দটা কোথায় কিভাবে পাচ্ছি। লাইক কেউ এরকম হতে পারে যে আমরা একসাথে আছি, তাতে আমার সন্তানরা আনন্দে আছে, এটা দেখেও আমার আনন্দ। সো এই আনন্দটাও যদি আমার জীবনের একটা আনন্দের কারণ হয়ে থাকে, তাহলে আমি একসাথে থাকবো। মানে ভাবতে হবে এভাবে, আসলে আমি কিভাবে আনন্দ পাচ্ছি। যে কারণে আমার কাছে মনে হয় যে তার নিজেকে বুঝতে হবে আমি কোন ভাবে আনন্দ পাবো, যে আমার জীবনের আনন্দটা আসলে কোথায়। অনেকে তো ছেড়ে গিয়েও আনন্দে থাকে না, যে আমি হয়তো এর সাথে থাকলে আমার থাকতে পারছি না, আমার ভাল লাগছে না, সো আমি ছেড়ে দিলাম। তারপরে হচ্ছে আমি ডিপ্রেশনে, আমি ডিভোর্স, আমি ডিপ্রেশনে। ওয়াই? তুমি এখন কেন ডিপ্রেশনে? তুমি একসাথে থেকেও তুমি ভালো ছিল না, একাও তুমি ভালো নাই, তাহলে তুমি আসলে কিভাবে ভালো থাকতে চাচ্ছ? সো আমাদেরকে ওই যে আপনি শুরুতেই বলেছিলেন যে কথা বলাটা জরুরি। হ্যাঁ, কথা বলাটা জরুরি এবং বোঝাটা জরুরি। আমি আসলে আনন্দে, আমার আনন্দটা কোথায়? আমি পার্সোনালি আমি বলবো যে আমার আনন্দটা আসলে একসাথে থেকে, একসাথে থেকে আমার আনন্দ। সো আমি একসাথে থাকবো, একসাথে থাকতে চাই। নিশ্চয়ই এটা আসলে টোটালি ফিল করার বিষয় যে একসাথে আনন্দে থাকবো, সবাই মিলে থাকবো, পরিবার পরিজন সবাই মিলে। ডিভোর্স করে গিয়েও আমি যদি ডিপ্রেশনে থাকি, অনেকে বলবে যে ও এখন ডিপ্রেশনে কারণ ও ডিভোর্স হয়ে গেছে। না, তোমার তো ডিভোর্স না হওয়ার সময় তুমি ডিপ্রেশনে ছিলা, তাহলে তুমি এখন আনন্দে থাকো। তোমাকে যে কোনো এক জায়গায় আনন্দে থাকতে হবে। মোট কথা আনন্দে থাকতেই হবে। এবং আমরাও চাই আপনারা আরো যুগ যুগ আনন্দে থাকেন, এভাবে সবাইকে আনন্দ দিয়ে যান, আরো নতুন নতুন কাজ উপহার দিয়ে যান। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ডিবিসিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে যারা এই একসাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, অনেক ভালো থাকবেন, আমাদের সংস্কৃতির সাথে থাকবেন। নিশ্চয়ই।
দর্শক, তারকার মনের কথা অনুষ্ঠানে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকবেন 24 ঘন্টা।